হাসপাতালগুলোতে কেন পুলিশ ঢুকবে, হাসপাতালগুলোতে সিভিক কেন ঢুকবে, প্রশ্নটা করলে রেগে যাবেন হয়তো রাজীব কুমার, রাজ্য পুলিশের কর্ণধার। এই প্রশ্নটা শুনলে হয়তো বিনীত গোয়েল ভীষণ চটে যাবেন। আপনারাও কেউ কেউ ভাববেন, আচ্ছা শর্মাবাবু, আপনি এই ধরনের কথা বলছেন নতুন বাংলায়, এটা কি আদৌ সম্ভব? তাহলে সামলাবে কে হাসপাতালগুলো? আচ্ছা বলুন তো, আমি একটা প্রশ্ন, মৌলিক প্রশ্ন নিয়ে আজকে এই 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 বিষয়ে এলাম, মানে আমার নতুন বাংলায় বিষয় নিয়ে এলাম, যে বিষয়ে আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তী, ইন্টেলিজেন্স কর্তা, দীর্ঘদিন সিকিউরিটি সার্ভিস, ইন্টেলিজেন্স অনেক কিছু সামলেছেন সারা ভারতবর্ষের বিভিন্ন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে, কখনো রতে কাজ করেছেন। সেই মানুষটিকে আমি ধরেছিলাম, আমি সরাসরি এই প্রশ্নটা করেছিলাম, আচ্ছা কলকাতার হাসপাতাল, রাজ্যের হাসপাতালগুলো সিভিক ছাড়া, পুলিশ ছাড়া কি চালানো যায় না? কিভাবে চলতে পারে? ধরুন সুপ্রিম কোর্ট রায় দিল আরজি করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ জওয়ানরা নিযুক্ত থাকবেন এবং তারা 18টা পয়েন্টে উপরে 170 জন না কতজনকে ডিপ্লয় করছেন এন্টায়ার আরজি করটাকে সিকিউর করার জন্য। তো প্রশ্ন হলো, একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার বুকে, সেটাকে প্রোটেক্ট করলেন। মেডিকেল কলেজে কী হবে, এনআরএসে কী হবে, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে কী হবে, সোমনাথ পণ্ডিতে কী হবে, পিজিতে কী হবে, বাঙুরে কী হবে? শয়ে শয়ে হসপিটাল রয়েছে সরকারে, সেটা তাহলে সামলাবে কে? এই মৌলিক প্রশ্নটাতে আপনারা হয়তো সবাই ভাববেন, সবাই চিন্তা করবেন যে পুলিশ ভেতরে কেন থাকা উচিত, কেন থাকা উচিত না, পুলিশ না থাকলে তাহলে কে সামলাবে? দেখুন, বেসিক্যালি আমি আপনাকে খুব সংক্ষেপে বলি, যেটা আমার প্রথম দিন থেকে বলছি, এই সমস্ত সরকারি হসপিটালগুলোতে যে ঠিকাদার কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের ডিপ্লয়েড করে সিকিউরিটির জন্য, টুল পেতে যারা বসে থাকেন, গেটে যারা দাঁড়িয়ে থাকেন, এরা সব দাদা দিদির ঠিকাদার। দেখুন, যারা চাকরি করেন তাদের চাকরি চলে যাক, আমি চাই না। আমি আবারও বলছি, কারুর এই বাজারে কর্মসংস্থানহীনতা একটা রোগ, যন্ত্রণা এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন, সেখানে কারুর চাকরি চলে যাক চাই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ঠিকাদার এজেন্সি, যে সে ঠিকাদার এজেন্সিগুলো কার? এগুলো সব তৃণমূল নেতাদের, এবং এই তৃণমূল নেতারা আবার ওই রোগী কল্যাণ সমিতির কাছের লোক। ফলত রোগী কল্যাণ সমিতির যিনি হেড হন, স্থানীয় ধরুন তৃণমূল বিধায়ক কিংবা তৃণমূল পুরসভা চেয়ারম্যান কিংবা ধরুন পঞ্চায়েত প্রধান বা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বা তৃণমূল জেলা সভাপতি বা ব্লক সভাপতি, তাদের কোটিয়ারির লোক এই ঠিকাদার এজেন্সিগুলো চালান। আর এই ঠিকাদার এজেন্সিতে যে যাদের ডিপ্লয় করা হয় তারা হচ্ছেন সব ওই লোকাল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত কিংবা পুরসভার কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, বিধায়ক বলুন, তাদের কোটার লোক। যা তুই ওখানে চলে যা, আমি পাঠিয়ে দিচ্ছি, ওই হসপিটাল তুই সিকিউরিটির দায়িত্ব পালন কর। ফলে আলটিমেটলি বকলমে তৃণমূল কংগ্রেসের লোকজনই এই ঠিকাদার এজেন্সির মাধ্যমে হসপিটালগুলোর ভেতরে ঢুকে বসে থাকে। এবার প্রশ্নটা হলো, এরা কি সবাই করাপ্টেড, সবাই ইনএফিশিয়েন্ট? না, একদমই নয়। এদের মধ্যে অনেক এফিশিয়েন্ট লোকজন আছেন, যথেষ্ট ডিসিপ্লিন লোকজন আছেন, কিন্তু এদের বাঁধার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পরিষ্কারভাবে এদের বাঁধার জন্য দরকার এক্স মিলিটারি পার্সোনাল, যারা একটা ডিসিপ্লিন লাইফ লিড করেছেন, ডিসিপ্লিন কেরিয়ারের মধ্যে দিয়ে এসছেন। ফলে তাদের ডিপ্লয় করা দরকার, ঠিকাদার এজেন্সিগুলোকে সব সরানো দরকার। এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ছেলেমেয়েগুলো যারা চাকরি করে সিকিউরিটি, তাদের কি সবার চাকরি যাওয়া দরকার? না, চাকরি কখনোই যাবে না। কেন যাবে? এদের মধ্যে এফিশিয়েন্ট বা মাছুক মিলিটারিরা, এক্স মিলিটারি পার্সোনালরা ইন্টারভিউ করুক, বডি ফিজিক্যাল ফিটনেস দেখুক, তার ডিসিপ্লিনের কোড অফ কন্ডাক্ট প্ল্যান করুক, করে তাদের মধ্যে ধরুন 200 জন আছে, তার মধ্যে হয়তো বাছাই করে হয়তো 50 জনকে নিয়ে নিলেন, যে 50 জন এফিশিয়েন্ট, সেই লোকগুলোকে ডিপ্লয়েড করুন। প্রশ্নটা হচ্ছে, এগুলো সবই তারা করতে পারেন যদি সরকারের সদিচ্ছা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা থাকে যে আমি আমার পার্টির লোক হসপিটালের মধ্যে ওই সিকিউরিটি ব্যাপারে ঢোকাবো না। এবার প্রশ্নটা হচ্ছে, আমি কেন বলছি পুলিশ সিভিক এদের ঢোকানো যাবে না, তার কারণ এখানেই গোড়ায় গণ্ডগোলটা থাকে। এই পুলিশ যে মুহূর্তে ভেতরে ঢুকবে, এই পুলিশকে খাতির করতে হবে ওই লোকগুলোকে যারা টুল পেতে বসে থাকে বা যারা গেটের সামনে সিকিউরিটি সার্ভিসের থাকে। আপনার ধরুন আই কার্ড নেই, আপনি ভেতরে ঢুকতে চাইছেন, ওই সিকিউরিটি গার্ড আপনাকে আটকাবে, পুলিশ বলে এই আটকাচ্ছিস কেনটা, ছেড়ে দে। তখন ওই সিভিকের লোক, তখন ওই পুলিশের লোক ঢুকে পড়বে, মানে পুলিশের প্রভাব খাটিয়ে সিভিক ঢুকে পড়বে। আবার সিভিক শুধু নয়, পুলিশও মাতব্বরি করতে শুরু করবে, এই আমার লোক, হয়তো সে সিভিক নয়, অন্য কোনো কারণে ঢোকা দেবে। এবং স্বাভাবিকভাবে যিনি সিকিউরিটি সার্ভিসে থাকবেন তার পক্ষে সম্ভব নয় কিছুতেই যে সেইখান থেকে মানে
তাকে রেস্ট্রিক্টেড করা, আটকানো কোনোভাবে। ঠিক এই বাস্তবতার নিরিখেই বলছি, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং অবশ্যই সিভিক ভলেন্টিয়ার হসপিটাল প্রেমিসেসের মধ্যে ঢুকতে পারবে না ফর সিকিউরিটি রিজনস। এই দাবিটা ছাত্র সমাজের উঠুক, সমস্ত ডাক্তার, জুনিয়র ডক্টররা তুলুন যে তারা আসতে পারেন চিকিৎসার জন্য, রোগী চিকিৎসার জন্য। তাদের যদি কোনো অসুস্থতা হয়, তাদের পরিবারে যদি কেউ অসুস্থতা হয়, পুলিশ ঢুকুক, পুলিশের পরিবারকে নিয়ে ঢুকুক, সিভিকের পরিবারকে নিয়ে ঢুকুক, কোনো অসুবিধা। মাতব্বরি করার জন্য হসপিটাল প্রেমিসেসটাকে ব্যবহার করা যাবে না। আপনারা দেখুন, আমার কথা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, আপনারা আমাদের কথা মানতে পারেন, আমার যুক্তি আপনারা মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু দিনের শেষে মনে রাখবেন যে পুলিশ এবং সিভিক এরা কিন্তু আলটিমেটলি পার্টির ওই তথাকথিত দাদা নেতাদের নির্দেশে চলে। ফলত আলটিমেটলি আবার হসপিটালের ভেতরে কিন্তু সিকিউরিটি সিস্টেমটা ভেঙে তছনছ হয়ে যাবে। মিলিয়ে নেবেন। আজকে প্রচুর হইহুল্লোড় হচ্ছে, ডিমান্ড ফর জাস্টিস হচ্ছে, কিন্তু আমি আবার বলছি, ডিমান্ড ফর জাস্টিস করলে হবে না, এই জায়গাটাকে মেরামত করতে হবে, রিপেয়ার করতে হবে। রোগী কল্যাণ সমিতির অ্যাপয়েন্টেড কোনো ঠিকাদার চলবে না। আচ্ছা বলুন তো, আমি একটা স্পেসিফিক প্রশ্ন আপনাদের কাছে করছি, কোনো ঠিকাদার যাদের অ্যাপয়েন্টেড হয় হসপিটালগুলোতে, কখনো কোনো টেন্ডার হয়, ওপেন টেন্ডার হয় না। আভ্যন্তরীণ কোনো একটা খাতায় কলমে টেন্ডার করিয়ে তাদের ঢুকিয়ে দেয়, তাদের কোটা দিয়ে সব লোক ঢুকে পড়ে এবং তারা টুল পেতে সব বসে পড়ে। আলটিমেটলি একটা নৈরাজ্যের রাজত্ব চলছে হসপিটালগুলোর ভেতরে। আমি বলছি, আমাদের তরফ থেকে এই আবেদনটা ডাক্তার সমাজের কাছে, জুনিয়র ডক্টরসদের কাছে, নার্সিং স্টাফেদের কাছে, সমস্ত হেলথ ওয়ার্কারদের কাছে আমার অনুরোধ রইল, দেখুন আপনারা সিকিউর থাকলে তবে কিন্তু রোগী পরিষেবা পাবে। আর আপনারা যদি প্রতি মিনিটে ভয়ে পান, যন্ত্রণাবিদ্ধ থাকেন, এই বোধহয় আমাদের উপর এলো, আপনারাও তাহলে মানুষের সেবা করতে পারবেন না। ফলে আপনাদের ভালো থাকাটা, সিকিউর থাকাটা সব থেকে বেশি দরকার। এবং সেটা করতে গেলে সব থেকে আগে হসপিটালগুলোর ভেতরে কিছুতেই কোনো মতেই না রাজ্য পুলিশ, না কলকাতা পুলিশ, না সিভিক ঢুকুক। এই দাবিটা আপনারা তুলুন। আমি রাজ্য পুলিশের সব কর্মীকে খারাপ বলি না, কলকাতা পুলিশের সব পুলিশ কর্মীকে খারাপ বলি না, সব সিভিককে খারাপ বলি না, কিন্তু এদের গেটের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না সিকিউরিটি দেখার জন্য। অন্য কারণে ঢুকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু গেটের মধ্যে যদি এরা থাকেন তাহলে কিন্তু আবার আপনাদের জীবন বিপন্ন হবে। যেভাবে 31 বছরের এক কন্যা মানে অকালে চলে গেল এই 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 পৃথিবী থেকে। আমি এই বিষয়টা নিয়ে সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম। আমার দাবির সঙ্গে কিছুটা তিনি সহমত হয়েছেন, কিছুটা হননি। কি বলেছেন আমাদের ইন্টারাকশন শুনুন। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি, আমরা একটা দাবি প্রথম দিন থেকে তুলছি, এই ঘটনা ঘটে যাওয়ার পরের দিন থেকেই বলছি যে সমস্ত হসপিটালগুলো, সরকারি হসপিটালগুলো পশ্চিমবঙ্গে, সেখানে পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ কিংবা কোনো সিভিক ভলেন্টিয়ারকে ইন্টারনালি ভেতরে প্রোটেকশনের জন্য ঢুকতে দেওয়া যাবে না। এই দাবিটা ছাত্র সমাজ তুলুক তুলুক তুলুক। তার কারণ আজকে আরজি করে যা ঘটেছে, কালকে মেডিকেল কলেজ, পরশুদিন এনআরএস, তারপর দিন স্বাগত দত্ত, তারপর দিন যে কোনো জেলার সরকারি হসপিটালে ঘটবে। তার কারণ এই সিভিকের নামে যাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে পুলিশে, এক শ্রেণীর লোককে, তারা বেসিক্যালি বেপরোয়া এবং পলিটিক্যাল এলিমেন্ট। আমি যে বক্তব্যটা বিভিন্ন সময়, আমি গত 9 দিনে অন্তত 15 বার এই নিয়ে প্রতিবেদন করেছি, যেখানে সরকারি হসপিটালগুলোর ডাক্তারবাবুরা দাবি তুলুক। দেখুন, সিআইএসএফ, সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্স কিন্তু বিকল্প নয়। তার কারণ কত জায়গায় আপনি ডিপ্লয় করবেন? সমস্ত এক্স মিলিটারি পার্সোনেলদের ডিপ্লয় করা হোক, সমস্ত রোগী কল্যাণ সমিতির নিয়ন্ত্রিত ঠিকাদার এজেন্সিগুলোকে মানে বয়কট করা হোক, মানে একদম ডিলিট করা হোক, এবং সেখানে একদম ট্রেন্ড, স্কিল্ড, ভালো ভালো ছেলে মেয়েদের নিয়ে এন্টায়ার সিকিউরিটি ব্যবস্থা গড়ে তুলুক, কিন্তু কোনোভাবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার নয়। কি বলবেন? আপনি তো দীর্ঘদিন ইন্টেলিজেন্স কর্তা হিসেবে কাজ করেছেন, আপনি কি আমার সঙ্গে সহমত? আমি সন্ময়দা নিশ্চয়ই সহমত, তবে আমার কিছু কিছু জায়গাতে একটু অসম্মতি রয়েছে। তার কারণ আপনি যেটা বলছেন অত্যন্ত সঙ্গত দাবি। আমি কালকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওনারও আমি লাইভ স্ট্রিমিং দেখেছি, তখন উনি যা বলছেন, আমার মনে হয় এই কথাগুলো বা এই পরিকল্পনাটা যদিও অত্যন্ত সঙ্গত সময়ের দাবি, কিন্তু অনেকটা যেটা আমরা বলি যে 30,000 ফিট থেকে পৃথিবীকে দেখা,
30,000 ফিট থেকে পৃথিবীটা অত্যন্ত সুন্দর লাগে, কিন্তু আপনি যখন জমিতে নেমে আসবেন তখন আপনি দেখবেন রাস্তায় কত খানাখন্দ রয়েছে। সেই খানাখন্দগুলো না ভরালে কিন্তু জমিটা অন্যরকম হবে, রাস্তাটা অনেক খারাপ হয়ে যাবে। সমস্যা হচ্ছে এই যে আপনি যেটা বলছেন, আমি নিঃসন্দেহে আমি এটাতে সহমত যে সার্ভিস ম্যানদের ডিপ্লয় করা উচিত, এবং ইন্ডিয়ান আর্মির ডাইরেক্টর জেনারেল অফ রিহ্যাবিলিটেশন ডিজিআর বলে একটি সংগঠন রয়েছে, যেখানে রেজিস্টার্ড করা হয় সমস্ত এক্স সার্ভিসম্যান, জওয়ান থেকে জেসিও অফিসার অব্দি, যাদের বিভিন্ন কর্পোরেট হাউসে তাদের ব্যবহার করা হয়, তারা রিহ্যাবিলিটেশন পান রিটায়ারমেন্টের পরে। কোনো সন্দেহ নেই এক্স সার্ভিসম্যানদের ডিসিপ্লিন এবং ট্রেনিং এর এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে আর্মির লোকেরা যে ট্রেনিংটা পায় সেটা সীমান্তে দুশমন বা অন্য দেশের রাষ্ট্রের যে যারা ভারতবর্ষকে আক্রমণ করতে চাচ্ছে তাদের সঙ্গে লড়াইয়ের। সিভিল লাইফে তাদের অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা হয়, আর যেখানে প্রচন্ড পাবলিক ডিলিং হয়, একটা স্টিল প্লান্টে বা বড় কর্পোরেটে কিন্তু পাবলিক ডিলিংটা হয় না। হাসপাতালগুলোতে পাবলিক ডিলিং হয়, সেখানে একটা সমস্যা হতে পারে, কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার যাদের দায়িত্ব, পুলিশের একটা বড় অংশ এবং সম্পূর্ণভাবে সিভিক ভলেন্টিয়ার, এরা যে প্রশাসনের প্রত্যক্ষ মদতে, আরো পরিষ্কার করে বলতে গেলে সংবিধানের শপথ নেওয়া প্রশাসনের মাথায় যিনি বসে আছেন, ওনার প্রত্যক্ষ মদতে মাফিয়া রাজ চলছে। আর এই যে পুলিশের একটা অংশ এবং সম্পূর্ণ সিভিক ভলেন্টিয়ার, তারা এই মাফিয়াদের কাজগুলোকে এক্সিকিউট করছে গ্রাউন্ডে। এখন সেখানে এক্স সার্ভিস ম্যানরা হসপিটালের চেহারা বদলে দেবে, নিরাপত্তার চেহারা বদলে দেবে, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে গেলে লোকাল পুলিশের সাপোর্ট আপনার দরকারি পড়বেই পড়বে। সেখানে যদি এই মাফিয়া রাজদের যা মাথায় বসে আছে তারা সরাসরি ভাবে নিয়ন্ত্রণ করে, ইন্টারভেন করে, লোকাল গুন্ডা শাসক দলের লোকাল নির্বাচিত যে প্রতিনিধিরা যারা মাফিয়ার মতো কাজকর্ম করছে, যেগুলোকে আমরা বলি ওই লাল চুল, কানে দুল আর গলায় মোটা মোটা সোনার হার আর স্করপিও সাফারি করে যারা ঘুরে বেড়ায়, সেই লোকগুলো ইন্টারভেন করবেই, সমস্যা সৃষ্টি করবে। কারণ গত 10-12 বছরে পশ্চিমবঙ্গের প্রতি কটা সরকারি হাসপাতাল সেগুলো মাফিয়াদের কর্মের জায়গা হয়ে গেছে, যেখান থেকে কোটি কোটি টাকা শুধু লুট হচ্ছে না, সমস্ত রকম অন্যায়কে ওখান থেকে এক্সিকিউট করা হয়। সেই জায়গাটা থেকে আমি আপনাকে বলি, যদি এটাকে অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেল এক্সিকিউট করতে হয় তাহলে আইন প্রণয়ন করতে হবে, আর সেই আইন যেন অত্যন্ত কঠোর আইন হয়, যেখানে হাসপাতালে ডাক্তারদের ওপর কোনো রকম হামলা হলে বা হাসপাতালে নর্মাল কাজকর্মে যদি কেউ বাইরের লোক ইন্টারভেন করে তাদের যেন কঠোরতম শাস্তি হয়। এটা সুপ্রিম কোর্টকে বা ভারত সরকারকে নির্ধারিত করতে হবে, কারণ না হলে শুধু এক্স সার্ভিসম্যান দিয়ে এই হাসপাতালগুলোর যা অবস্থা রয়েছে, নরকের মতো, নরক বললেও কম বলা হয়, সেগুলোকে কন্ট্রোল করা খুব মুশকিল হবে। কারণ সমস্যা এত গভীরে এবং 1 দশকেরও বেশি সময় ধরে তিল তিল করে এই পুরো সমস্যাটা তৈরি হয়েছে। প্রশাসনের প্রত্যেকটা অংশে মাফিয়ারা চালু হয়ে গিয়েছে। এই সন্দীপ ঘোষদের মতো লোক কিন্তু সমস্ত হসপিটালে রয়েছে, সেগুলোকে নির্মূল করতে হবে। তারা যাতে এই রকম মতো মাফিয়ারা চালাতে না পারে, তার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেন্দ্রীয় সরকার সবাইকে একজোট হতে হবে এবং মানুষকে জাগতে হবে। না হলে শুধু এক্স সার্ভিসম্যান এদের দিয়ে কিন্তু এই কাজ করানো খুব মুশকিল, এটা আমি বিশ্বাস করি। আগে আইন প্রণয়ন করা হোক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কঠোরতম সিদ্ধান্ত নিক, কেন্দ্রীয় সরকার কঠোর সিদ্ধান্ত নিক, তারপর ডিপ্লয় করা হোক এক্স সার্ভিসম্যানদের। দেখবেন হাসপাতালগুলো চেহারা চেঞ্জ হয়ে গেছে এবং কোনো ডাক্তারকে কোনো শয়তান বদমাস যেই মাফিয়া রাজ তাদের সাহসে কুলাবে না গায়ে হাত দেওয়ার বা কোনো রকম জোর জবরদস্তি করার। তন্ময়দা। হ্যাঁ, ঠিকই, আপনার সঙ্গে আমিও অনেকটা সহমত, কিন্তু প্রশ্নটা হচ্ছে রাস্তায় পুলিশ থাক, যে রাস্তা দিয়ে ডাক্তার, নার্স, রুগীর পরিবার আসবে, স্বাস্থ্যকর্মীরা আসবে, সেই রাস্তায় পাহারা থাক। কিন্তু যে সিচুয়েশনটা এখন রয়েছে, এই সিচুয়েশনে মানে আমি বলছি যে এই গুন্ডা মাফিয়া রাজ
হসপিটালের ভেতরে যাতে কোনোভাবে পেনিট্রেট না করতে পারে, হসপিটালের ইন্টারনাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনটা যেন পুরোপুরি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতের বাইরে যায়। দ্যাট শুড বি দ্য ডিমান্ড অফ দ্য টাইম বলে আমার মনে হচ্ছে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, একটু একটু আমি আপনাকে আটকাচ্ছি, মাফ করে দেবেন। দেখুন সন্ময়দা, পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী হয়তো খুব একটা ভালো ছিল না কোনোদিনই, কিন্তু হাসপাতালগুলোতে যে মাফিয়ারা যে রাজটা, এই যে সন্দীপ ঘোষের মতো লোক যাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে, সেটা যদি বন্ধ করতে না পারা যায়, একটা অপদার্থতম পুলিশ কমিশনার এইরকম লোককে যখন প্রোটেক্ট করা হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ মাথা থেকে, সেটাকে যদি না বদলান তাহলে থাকবে। কারণ এন্ড অফ দ্য ডে আইন শৃঙ্খলা রক্ষা, আইন কানুনের যে ব্যবস্থাটা সেটা পুলিশের হাতেই। পুলিশকে কমপ্লিট নিউট্রালাইজ করতে পারবেন না, কিন্তু একটা মেসেজ শুড গো টু দ্য টপ মোস্ট লেভেল অফ পুলিশ যে তোমরা কোনো প্রশাসনে বা সংবিধানের শপথ নেওয়া প্রশাসনের শীর্ষস্থানের তার বরাব হয়ে তোমরা মাফিয়ারা চালাতে পারবে না। সেটা যদি নিশ্চিত করা যায়, এবং সেটা নিশ্চিত করতে পারে জনগণ, সেটা নিশ্চিত করতে পারে আদালত, ন্যায় বিচার, এটা যদি না করতে পারে তাহলে কিন্তু এই মাফিয়ারা চলতে থাকবে। আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এটা বলতে বাধ্য আমি। আমিও একটু দুঃখিত হলাম আপনার এই ধরনের কথায়, যেখানে আপনি ভাবের ঘরে চুরি করলেন। বলবো সেটা যদি নিশ্চয়ই 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 বলবেন। সেটা হচ্ছে যে আপনার মস্তিষ্ক যদি আপনার হাতকে চালায়, অর্থাৎ আপনি কাউকে ফায়ার করছেন, তখন তো আপনার মস্তিষ্ক নির্দেশ দেবে যে আপনি এবার গুলিটা চালান, ঠিক কি না? অ্যাবসলিউটলি, সেই জন্য মস্তিষ্কের অপসারণ আগে দরকার। আপনি কজনের হাত কাটবেন? আপনি আপনি বিনীত গোয়েল পর্যন্ত গেলেন। বিনীত গোয়েলের গডফাদার নিয়ে যিনি বসে আছেন নবান্নের 14 তলায়, তার অপসারণটা প্রথম প্রয়োজন। সেটাই তো আমি বললাম সন্ময়দা, যে গডফাদার না গড মাদার সেটার সিদ্ধান্ত তো জনগণ নেয়, সেটা আইন বিচার ব্যবস্থা করতে পারে না। বলতে হবে দফা 1 দাবি 1, ওই অপদার্থ মহিলার পদত্যাগ। দ্যাট শুড বি দ্য ল অফ দ্য আওয়ার। অ্যাবসলিউটলি। একটা বিনীত কুমার যাবেন, আরেকটা বিনীত কুমার চলে আসবে, কারণ সিস্টেমটাকে আপনাকে বদলাতে হবে। ওই মহিলা থাকলে রাজীব কুমার আসবেন, সারদার নথি লোপাট করবেন। ওই মহিলা থাকলে বিনীত গোয়েলরা কামদুনি কাণ্ডে অপরাধীদের ছাড়ানোর ব্যবস্থা করবেন। ওই মহিলা থাকলে সন্দীপ ঘোষরা পরপর পরপর পোস্টিং পেয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি অ্যাবসলিউটলি সন্ময়দা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। সেই জন্যই বারবার আবেদন করছি যে বাংলায় যে নবজাগরণ হয়েছে, যে জনগণ যে জেগেছে, এটা ওদের ভাবতে হবে যে এই শুধু দু একটা এই ললিপপ লেমন জুস দিয়ে আমি একটা প্যারামিলিটারি ফোর্সের লোকদের অ্যাপ্লাই করছি, কিচ্ছু করতে পারবেন না তারা। কারণ মাথাটা যেখানে রয়েছে সেটা অপরিবর্তিত থাকলে এই মাফিয়ারা চলতে থাকবে। আগে মাথাটাকে বদলাতে হবে। প্রশাসন পুরো ভূত হয়ে গেছে, এটাকে যদি না বদলানো যায় বাংলার এই কালো দিন চলতে থাকবেই। যতই বাজে লাগুক শুনতে, এটা বাস্তব। মাথাটাকে বদলাতে হবে, এবং সেটার বদলানোর অধিকার জনগণের রয়েছে। জনগণ যদি আবার ভুল করে, জনগণকে ভুগতে হবে। আপনি এই মুহূর্তে মুম্বাইয়ে আছেন, তা নাহলে বলতাম 27 তারিখ চলুন নবান্ন, শান্তিপূর্ণভাবে আমরা নবান্ন যাচ্ছি। এইটা আমি নেহাত এখনো মানসিকভাবে আমাদের সঙ্গে সবসময় আছি, সবসময় আছি। মানসিকভাবে আমাদের সঙ্গে থাকবেন। আমি তো ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা চিঠি নিয়ে যাব, যে চিঠিটা আমি সরাসরি একদম নবান্নে গিয়ে নবান্নর যত কাছে যেতে পারি, যদি পুলিশ না যেতে দেয় সেই পুলিশ কর্মীকে বলবো আপনি এটা দিদিমণির হাতে দেবেন, আমি একজন বিনীত ইউটিউবার, আমি এই চিঠিটা দিতে ওকে এসছি, ঠিক করেছি। এবং যদি কলকাতায় কোনো কারণে আসেন, আপনাকে ওয়েলকাম করছি নবান্নে। নবান্নে যেতে হবে শান্তিপূর্ণ আন্দোলন। কোনো এছাড়া কোনো দাবি নেই। দেখুন, অপরাধী ধরা পড়বে কি পড়বে না, কতটা নথি বিনীত গোয়েলরা লোপাট করেছে তার উপর নির্ভর করছে, কিন্তু যে ভদ্রমহিলা স্পেসটা দিয়েছেন অপরাধ করার, সেই অপরাধ করার স্পেসটার বিরুদ্ধে কথা বলাটা দরকার এই মুহূর্তে। কিছু ন্যাকা ন্যাকা লোক ফেসবুকে পোস্ট করছে আমি রাজনীতি বুঝি না, আমি উই ওয়ান্ট জাস্টিস। এরা হচ্ছে কিন্তু সমাজের আরো বড় অপরাধী। ওই সঞ্জয় কুমার রায়ের থেকে বেশি অপরাধী এরা, যারা বলছে আমি রাজনীতি বুঝি না। এটা বোধহয় আমাদের সবার আরেকবার আওয়াজ তোলা দরকার।
সন্ময়দা ওটাই সব থেকে বড় রাজনীতি আর নোংরা রাজনীতি, যারা আপনি বলে অপরাধ রাজনীতি করছেন বুঝি না। রাজনীতিতে, তার বিরুদ্ধে কথা বলতে গেলে তো রাজনৈতিক কথা বলতে হবে। তাহলে আমি রাজনীতি বুঝছি না কেন? কিসের জন্য বুঝছি না? তার মানে ইউ আর প্রোটেক্টিং সাম নোটোরিয়াস এলিমেন্ট, যে যে এই বদমাইশিগুলো করছে, যে বিনীত গোয়েলদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, যে রাজীব কুমারদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, যে মুরলীদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, যার আন্ডারে সিভিক ভলেন্টিয়াররা এইরকম দুষ্কর্ম করে বেড়াচ্ছে। অনেক ধন্যবাদ দীপঞ্জন দা। তন্ময়দা, আমি আপনাকে একটাই শেষ কথা বলি, আপনি যে বলছেন চিঠি দেবেন, ইতিহাস বলছে এই হিটলার কিন্তু কোনো চিঠি পড়েননি। তার জন্য হিটলারের স্থান কোথায়, হিটলারের অন্তিম কি হয়েছিল সেটা ছাড়া জানে ইতিহাসে লেখা রয়েছে। স্বৈরাচারী তাই হবে, শুধু দিন গোনার অপেক্ষা। মানুষ যেন এই আন্দোলন থেকে সরে না যায়, মানুষ যেন নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত না হয়। যদি নবান্নে যে আন্দোলন যাচ্ছে, যে ছাত্রদের ঘেরাও, সেখানে যেন সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে নিজেদের পতাকা ফেলে দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে যাক। এটা আমাদের রাষ্ট্রের সমস্যা। রাষ্ট্রীয় সুরক্ষা শুধু বর্ডারে হয় না। আমরা যদি আমাদের বাড়ির মেয়েদের, বাড়ির বোনেদের আমরা রক্ষা না করতে পারি, তাহলে কিসের রাষ্ট্রীয় সুরক্ষা? আমাদের হাতে ন্যাশনাল ফ্ল্যাগ থাকুক, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ যাক, প্রশাসন চলে যাবেই যাবে, বিশ্বাস করি। সন্ময়দা, অনেক ধন্যবাদ দীপঞ্জন দা, এত ধন্যবাদ সন্ময়দা, কোন সময় দিলেন। জয় হিন্দ।